ছক্কা। আমি বলি আমি তো জানি, আমি তো মানে আমি যদি ছক্কা হই তাহলে একটা কাজ করি, আমরা একটা লুডো খেলি একদান। আই স্লেপ্ট উইথ আ লট অফ মেন। আমার সেটা নিয়ে কোনো মোরালিটির অসুবিধে নেই। সি লাগছেটা প্যারামিটার্স কি কি, সেটা কি তোর বক্ষ বিভাজিকা, নাকি তোর নিতম্ব, নাকি তোর পা, নাকি অন্য কিছু? ও বুম্বাদাকে জুবিলি রিলিজ করার পর আমি ফোন করে বলেছিলাম যে আমার তোমাকে ভীষণ চুমু খেতে ইচ্ছে করছে। নাইট ক্লাবে গেছি, সেখানে একজন পুরুষ, সে আমি বলছে যে মানে সে আমাকে ধর একটা প্রস্তাব দিল তার সঙ্গে রাত কাটানোর, তার শয্যা সঙ্গী হওয়ার। না, ট্রোলিংটা এরম ছিল না। এটি ট্রোলিং এখন একটা শব্দ হয়েছে। শব্দটা কোথেকে এসছে আমি জানিও না। মানে শব্দটার উৎপত্তি আর বুৎপত্তি কোনটাই আমার জানা নেই। এবং সত্যজিৎ রায়ের মধ্যে চিঠি, পরস্পরকে যে চিঠি, তাতে তো কোথাও আক্রমণ ছিল না। একে অন্যের ছবির ত্রুটিও হয়তো আলোচিত হয়েছে। এখানে ব্যক্তিগত অসুয়া, ব্যক্তিগত অসুবিধে, ব্যক্তিগত চাওয়া পাওয়া, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, এগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আজকে সিনেমা সফরে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি নিজেই একজন রহস্য। আমি এইটুকু শিওর যে তার সঙ্গে আড্ডা দিলে বহু অজানা তথ্য আমাদের সামনে আসবে। প্রথমেই তোমায় কেটিভি বাংলায় স্বাগত, এবং আমার সঙ্গে আজকে রয়েছেন সুজয় প্রসাদ চ্যাটার্জি। আমি কি গ্রেটা গার্বো নাকি যে আমি রহস্যময় ঠিকই? একদমই রহস্যময়। তোমাকে দেখলে আমার মনে হয় বহু অজানা তথ্য রয়েছে যেগুলো এখনো আমরা জানি না, বহু জিনিস তোমার থেকে জানার রয়েছে। খুব ভুল কথা। আমাকে রহস্য আর কি বলবো, খবরের সস ভাবার কোনো কারণ নেই। ইনফর্মার নাকি আমি? আশ্চর্য। প্রথমে আসি যে আগে বলো কেমন চলছে সব এই মুহূর্তে, কি দেখতে পাচ্ছ কাজ? আমি খুবই আনন্দিত। আমি চৈতির নতুন ছবিটায় কাজ করলাম, নেভার মাইন্ড, যেটা রিলিজ করেছে সম্প্রতি। এবং ছবিটা একটা নতুন ধরনের ছবি, কারণ এরকম একটা আন্ডারবেলি, কলকাতার একটা আন্ডারবেলি নিয়ে এরকমভাবে আর একটা গোটা উপত্যকা আর কি, ওই পার্ক স্ট্রিট অঞ্চল, রেপন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, এগুলো যে একটা ছবিতে এইভাবে ধরা দিল, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। আমি কখনো বাংলা ছবিতে এরকম দেখিনি। আর অফকোর্স অঞ্জনদার ছবিতে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে খুব বড় করে প্রজেক্ট করা হয়েছে, বা তাদের কথা বলা হয়েছে, তাদের ভাবনার কথা, তাদের স্বপ্নের কথা। কিন্তু একজন ক্রুনার, একটা নাইট ক্লাবের ক্রুনার, তার জীবন এবং যাপন নিয়ে এরকম ধরনের একটা ছবি, এবং তার অন্বেষণ নিয়ে একটা ছবি, এই ছবিটাতে আমার একটা ছোট্ট উপস্থিতি। আমার ভালো লাগলো ছবিটাতে কাজ করে। আর ঋতু আর চৈতি দুজনেই আমার অত্যন্ত আদরের, ওদেরকে আমি খুবই সম্মান করি। বাবিকে ছোটোবেলা থেকে প্রায়, বাবি মানে অমর্ত্য রায়, এই ছবির যে মূল কেন্দ্রীয় চরিত্রে যে অভিনয় করছেন তিনি, তো সেটা আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক একটা অভিজ্ঞতা। এছাড়া আমি আরও কয়েকটা কাজ করছি, সেগুলো আমার বলার কথা নয়। আমি আরেকটি ছবিতে অভিনয় করব, তার ডেটস নিয়ে এখনও আলোচনা চলছে। তো এই কাজকর্ম। আর সোহাগ সেনের কাছে আমি নাটক, ওর দলে আমি অভিনয় করি, তার নাটকের শো ছিল কিছুদিন আগে, আবার শো হবে, তো এইগুলো নিয়ে ব্যস্ত আছি। প্লাস আমি তো ক্লাস নিয়ে, আমার কনসালটেন্সি থাকে। জুলাই মাসের 25 তারিখে দিল্লিতে আমাদের একটা শো আছে, আমি শো করতে যাব। 23শে জুলাই কলকাতা শহরে দ্বিতীয়বারের জন্য শেষের কবিতার যে ইংরেজি রূপান্তর, দ্য ফেয়ারওয়েল লেটার, তার দ্বিতীয় শোটা হতে চলেছে। সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। ওটা সোহাগদি ডিরেক্ট করেন। আই প্লে ওয়ান অফ দ্য নারেটার্স, যে গল্পের যে কথক, এবং পৌলমী চট্টোপাধ্যায় এবং আমরা দুজনে গল্পটা এগিয়ে নিয়ে যাই। সোলাঙ্কি রয় লাবণ্যের ভূমিকা অভিনয় করে, দেবপ্রিয় মুখার্জি শোভনলাল শোভনলাল চরিত্রে অভিনয় করে। তারপর জ্যোতিশঙ্কর এবং শোভনলাল, অনুষ্কা করে কেটির ভূমিকায়, সোহাগদি নিজে করেন যোগমায়ের ভূমিকায়। এটার সঙ্গে একটা লাইভ ভায়োলিন বাজানো হয়, মানে বাজায় হচ্ছে সন্দীপন দে। সো এই গোটা প্রোডাকশনটা আমাদের কাছে খুব আনন্দের। কৌশিক বোস এই প্লে রিডিংটা, এটা পুরোটাই একটা পাঠ অভিনয়, ইংরেজি ভাষায় শেষের কবিতার পাঠ অভিনয় কলকাতা শহরে কখনো আগে হয়নি, সেটাকে বাস্তবায়িত করা। আমরা এটা মে মাসের 2 তারিখে প্রথম করি এবছর, কবিপক্ষ মাথায় রেখে।
কবিপক্ষ তো শুধু বাঙালিদের জন্য নয়, সমগ্র ভারতবর্ষের জন্য। তো যাতে বিভিন্ন ধরনের ভাষাভাষীর মানুষের কাছে এটা পৌঁছে যেতে পারে এবং একটা কমন ল্যাঙ্গুয়েজ ইংরেজি, তাতে করলাম আমরা। রাধা চক্রবর্তীর মূল অনুবাদটা আমাদের মাথায় রেখে তার উপরে টেক্সটটাকে আরও একটু পরিমার্জনা করেছেন পারফরমেন্সের জন্য সোহাগদি। এবছর সোহাগদির ৮০ বছর পূর্ণ হবে বলবো না, মানে ৮০ বছর বয়স হবে। এটা নিয়েও আমরা খুব এক্সাইটেড। অনসাম্বল, ওর যে দল অনসাম্বল, কলকাতা থেকে আমরা নানান রকম পরিকল্পনা ভাবছি। তো এইগুলো নিয়ে ব্যস্ততা নিয়ে আমার মনে হয় আমার জীবন ভালোই চলছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ মাই ওয়ার্ক। আমি তো কখনোই শুধু একটা প্ল্যান এতে স্টিক করে থাকিনি অনুষ্কা। আমি আই হ্যাভ ডান সো মেনি আদার থিংস। তো আমি আই এম কোয়াইট হ্যাপি উইথ ডুইং সো মেনি আদার থিংস অলসো। সোহাগ সেনের জন্মদিনের কথা বলে সেখান থেকে আমি বলবো, তুমি ১৫০ বছর রবীন্দ্রনাথ ট্যাগরকে পাবে নিয়ে গেছিলে নাইট ক্লাবে, সেটা কিন্তু তো আমরা এক্সপেক্ট করতে পারি এবছর একটা নতুন কিছু ড্রিমই আমি হতে তো কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ ক্যাফেতে টুগেদার অন দ্য হাইওয়ে বলে একটা প্রোগ্রাম করলাম, নিপবিতি ঘোষ এবং আমি। অনেকগুলো বছর আগেই, মানে ১৫০ বছর যে বছর পূর্তি হলো, সে বছর সামপ্লিজেলসে আমি প্রথম কলকাতা শহরে একটা কমপ্লিটলি নাইট ক্লাবে, মানে কমপ্লিটলি না, ইটস নাইট ক্লাব, একটা নাইট ক্লাবে এরকম একটা অনুষ্ঠান করেছিলাম। সেখানে কি জানিস তো, মানে রবীন্দ্রনাথের গানকে এবং কথাকে বিকৃত না করে যদি তার সাংগীতিক আয়োজন এবং তার যে লিরিক্যাল ইন্টিগ্রেশন, যেরকম ধর আমরা করেছিলাম মাইকেল জ্যাকসনের উই আর দ্য ওয়ার্ল্ড, কেউ গাইলো, তারপরে রবীন্দ্রনাথের গান এলো বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। এইভাবে ভাবতে ভাবতে গেছি আর কি। বব ডিলানের গান, রবীন্দ্রনাথের গান। তো আমরা খুব আনন্দ করে কাজ করেছিলাম। অ্যান্ড মানে সাশা ঘোষাল গান করেছিল, ঋতিকা সাহানি গিয়েছিল, নন্দনদা, নন্দনদা নয়, গাবু ওয়াজ অন দ্য ড্রামস। সেখানে ওই সামপ্লিজেলসের স্টেজে দাঁড়িয়ে প্রমিতা মল্লিক যদি তোর ডাক শুনে কেউ না আসে গাইছেন, সেটা ওই সময় একটা প্রায় যুগান্তকারী ঘটনা ছিল, এবং তার জন্য কম বেগ পেতে হয়নি আমাকে। কিন্তু সেটাতে আমার মানে তখন না ট্রোলিংটা এরম ছিল না। এই যে ট্রোলিং এখন একটা শব্দ হয়েছে, শব্দটা কোত্থেকে এসছে আমি জানিও না। মানে শব্দটার উৎপত্তি আর বুৎপত্তি কোনোটাই আমার জানা নেই। তবে তখন স্কলাররা রাগ করতেন, পাল্টা যুক্তি দিতাম। আমাকে একটা কথা বল, যখন মৃণাল সেন এবং সত্যজিৎ রায়ের মধ্যে চিঠি, পরস্পরকে যে চিঠি, তাতে তো কত আক্রমণ ছিল না। একে অন্যের ছবির ত্রুটিও হয়তো আলোচিত হয়েছে। হেলদি কম্পিটিশনের থেকে বড় কথা হেলদি ডিসকাশন হতো, এক্সচেঞ্জটা হতো। এখন এক্সচেঞ্জের খুব প্রবলেম। মানে ইউর জাস্ট ইন দি আই অফ দ্য পাবলিক, মানে লোকে যা পারে তাই বলে আর কি। মানে এটা আর কি খুব খারাপ, মানে আমার খারাপ লাগে না। আর একটা সময় লাগতো, ভাবতাম যে কি এত লোক গালাগাল করে কেন আমাকে। এটা একটা কাজ লোকেদের, কোনো একটা বিষয় নিয়ে কাউকে ট্রোল করাটা ইজ বিগ বিজনেস টুডে, মানে ইটস এ পার্ট অফ দ্য বিজনেস। সো আই এম কমপ্লিটলি আনএফেক্টেড অন মাই বিহাফ, কিন্তু আমার অন্যদের জন্য খুব খারাপ লাগে। মানে যদি রিনাদিকে কেউ এই যে চটি চাটা বলে, এটা তাদের ভাবা উচিত যে কার সম্পর্কে এরা কথা বলছে। তো মুষ্টিমেয় কটা মানুষ বেঁচে আছেন কলকাতা শহরে, যারা ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছেন, তাই না? তো সেটা যতদিন আছেন শ্রমিক বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন, গৌতম ঘোষ, কয়েকজনই বেঁচেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমার মনে হয় যে উই শুড ট্রেজার দ্যাম। বুম্বাদাকে জুবিলি রিলিজ করার পর আমি ফোন করে বলেছিলাম যে আমার তোমাকে ভীষণ চুমু খেতে ইচ্ছে করছে, এটা বলেছিলাম। বাট দ্যাটস এ কমপ্লিমেন্ট, মানে I being a queer man, I'm looking at another person with a different lens. I want to go and kiss him. He's a superstar. আমি বলেছিলাম জুবিলি দেখার পর আমার মনে হয়েছিল he looks perfectly kissable.
কিন্তু তার মধ্যে তো ইটস এ কমপ্লিমেন্ট, আমি তো তাকে অসম্মান করছি না। ঋতুকে এই নেভার মাইন্ড ছবিটায় যে যেভাবে মানে ওর ওর যে পুরো মানে সুচিস্মিতা দাশগুপ্ত ওর পোশাক করেছে, ওকে যেভাবে দেখতে লেগেছে, আমার মনে হয় না অনেকদিন পর একটা বাংলা ছবিতে আমার লোকটা ভীষণ আন্তর্জাতিক। আমার খুব ভালো লেগেছে ওকে যেমন দেখতে। সো ইফ আই এম কলিং সামবডি সেক্সি শব্দটা, ক্লাস 8-এ শব্দটা শিখেছিলাম একদিন মাকে হিসেবে। মা, আজকে একটা মেয়ে ক্লাসে এসে তাকে আমি বলেছি ইউ লুক ভেরি সেক্সি। মা বললো, সে তোমাকে চড় থাপ্পড় কিছু মেরেছে? মানে ওই সময়টা কাউকে সেক্সি বলাটা ওয়াজ অশালীন। বাট নো, I mean, if you're sexy, you're sexy. But how do you look sexy? তুই একটা মানে you're a cisgender woman, you will know this. ধর তোকে যদি কি বলে তোকে সেক্সি লাগছে, এই সেক্সি লাগছেটা প্যারামিটার্স কি কি? সেটা কি তোর বক্ষ বিভাজিকা, নাকি তোর নিতম্ব, নাকি তোর পা, নাকি অন্য কিছু? মানে সেটা অবজেক্টিফাইড করা। কিন্তু আই ডোন্ট থিঙ্ক দ্যাট বিং এ সেক্স সিম্বল ইজ ডুইং এ ক্রাইম। মানে অবজেক্টিফিকেশনে পৌঁছে গেলে মুশকিল। সেখানে একজন পুরুষ সে আমায় বলছে যে, মানে সে আমাকে ধর একটা প্রস্তাব দিল তার সঙ্গে রাত কাটানোর, তার শয্যা সঙ্গী হওয়ার। এবার এটাকে আমি একরকমভাবে ডিল করে নেবো, কিন্তু আমার পরাক্রম, আমার বুদ্ধি, আমার মনন সবটা দিয়ে, এবং তা নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র খারাপ লাগা থাকবে না। মানে আই ওয়ন্ট ফিল ট্রমাটাইজড বিকজ আই ক্যান ডিল উইথ ইট। কিন্তু অনুষ্কা, আজকে তুই যদি এমন একজন ধর সিঙ্গল লেডি, তোর তো রাইট আছে একটা নাইট ক্লাবে গিয়ে টু আস্ক ফর এ গ্লাস অফ ওয়াইন অর এ ড্রিঙ্ক অর হোয়াট এভার অ্যান্ড লিসেন টু মিউজিক। তুই একলা আসিস, বন্ধুদের সঙ্গে আসিস নি। ইটস এ ফ্রি ওয়ার্ল্ড। তোর মি টাইম তো খুব ইম্পর্টেন্ট কথা বললি। সেখানে যদি এসে তোকে এরকম কেউ প্রস্তাব দেয়, প্রথমে তো তুই হকচকিয়ে যাবি। মানে তোকে তো ঠিক মানে হিউ গ্রান্ট বা জর্জ ক্লুনি এসে বলছে না তুমি আমার শয্যা সঙ্গী হবে, বলছে না তো। মানে সেখানেও তোর চয়েস। মানে সেই লোকটি হয়তো নিজেকে জর্জ ক্লুনি বা হিউ গ্রান্ট, জানি না ওরা এই নামগুলো উচ্চারণ করতে পারবে কিনা সেটা। তোমার থেকে জানতে চাইবো সুজাতা, যখন তুমি প্রথম মানে মানে নিজের সেই সেক্সুয়াল ওরিয়েন্টেশনটার ব্যাপারে বুঝতে শুরু করলে, সেটা কোন বয়সে? I think when I was in class 12, তারপর একটু করে। যেটা সমস্যা সেটা হচ্ছে ওই বাঁকা দৃষ্টিটা, যেটার কথা তুই বলছিস, ওটা যায়নি। ওটা আর্টিকেল 377-এর মানে মানে আর্টিকেল 377-এর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আর্টিকেল 377 ইজ এ লিগাল অ্যাক্ট। কিন্তু মানুষের মনটা, ইংরেজিতে একটা শব্দ আছে দ্য গেজ, what do you do about that? এই দৃষ্টিটা ইজ ইম্পর্টেন্ট। দেখ, আমি একটা কথা বলি, আমি একজন অভিনেতা, একজন আর্টিস্ট। দীর্ঘদিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি ভেবেছে একে নিয়ে কি করব। এটা নিয়ে কিন্তু আমার এখন আর কোনো কমপ্লেন নেই। আমি বলছি তার কারণ তারা না কোনো বাক্সে আমাকে ফিট করতে পারেনি। এবার যারা একটু বুদ্ধিমান, যারা বুঝেছে আমার প্রতিভা, আমার পোটেনশিয়াল কথা, তারা আমাকে বিভিন্ন চরিত্রে কাস্ট করেছে। আমি একটা আলফা ভিলেনের রোলও করেছি, আবার ওদিকে সৃজিতের ছবিতে একজন সমকামী হাউসকিপারের ভূমিকা অভিনয় করেছি। তুই সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কথা বলছিস বলি আমি এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনটাকে কেন্দ্র করে কথাগুলো বলছি। এবার আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন যাই হোক না কেন, তার সঙ্গে তো আমার কাজের কোনো সম্পর্ক নেই। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি কোনো সমষ্টির অন্তর্ভুক্ত নই,
আমি একটা বৃহত্তর মানব জাতির অন্তর্ভুক্ত, একটা বৃহত্তর সমাজের অন্তর্ভুক্ত। আর এই যোগ্যতাটা আমি নিজে অর্জন করেছি। এটা আর্থিক সঙ্গতি দিতে পারে না। এটা তো বেভারলি হিলসের ফ্ল্যাট নয়, বা অ্যাপার্টমেন্ট নয়, ভিলা নয়। মুখোশ পরাটা কিন্তু কোনো অন্যায় নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন মুখোশ পরতে হয় কাজের জন্য। মুখোশ শব্দটায় কিন্তু কোনো নেতিবাচক ইঙ্গিত নেই। মুখোশ পরাতে কোনো, আমি মুখোশ পরি বিভিন্ন জায়গায়, সেটা আমার কাজের জন্য। আর যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা ফিরে আসি, আমি আমার ব্যক্তিগত প্রেম, অশ্রদ্ধা, ঘৃণা এগুলোকে সরিয়ে কাজ করি। এটা ফিল্ম ইন্ডাস্ট্রি ভাবতে এখনো 30 বছর লাগবে। টেলিভিশন ইন্ডাস্ট্রি তো বটেই। এখানে ব্যক্তিগত অসুয়া, ব্যক্তিগত অসুবিধে, ব্যক্তিগত চাওয়া পাওয়া, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, এগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় একটা মানুষের প্রতিভার থেকেও। এটা অসুবিধের জায়গা। So what are we arriving at? We are arriving at a word called unprofessional, অপেশাদারিত্বের নমুনা। বিভিন্ন মানুষদের একটা মনোবৃত্তি আছে যে একজন হোমোসেক্সুয়াল, একজন লেসবিয়ানকে নিয়ে কিন্তু তাদের এই চিন্তাটা হবে না এতটা। একজন হোমোসেক্সুয়াল পুরুষকে নিয়ে তাদের প্রবলেমটা হয়। তারা ভাবেন যে সবাই বোধহয়, মানে এ বোধহয় এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। তাহলে ঝাঁপিয়ে পড়বেই বা কেন? মানে এই ভাবনাটা হবে কেন? এটা আমাকে নিয়েও সমস্যা আছে। এটা সৃজিতের ছবিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। আমার মুখ থেকেই ডায়ালগটা আছে, ওদিকে পরমকে বলি, আপনি যদি একটি সুন্দর মহিলাকে দেখেন, তার উপর নেসেসারিলি ঝাঁপিয়ে পড়বেন? তা তো নয়। তাহলে কমপ্লিমেন্টটাকে কমপ্লিমেন্টের মতো ভাবতে শিখুন। এই ডায়ালগটা সৃজিত আমাকে শাহজাহান রিজেন্সিতে বলিয়েছিল। শাহজাহান রিজেন্সিতে আমি যে স্ট্যান্ডার্ডের অভিনয় করেছিলাম, তার জন্য তো আমাদের নমিনেশন কোথাও থাকতে পারতো। ওই সময়ের খারাপ লাগাটার কথা বলছি। আমি পুরস্কার নিয়ে এখন আর ভাবিত নই। মানে আমার পুরস্কার তো আমার দর্শক, আমার কাজ, আমার শ্রোতা। ফার্ম, কিন্তু সেখানটারে প্রত্যেকে তো ফার্ম নয়। মানে নিজের স্টেটমেন্ট এভাবে বলা, বিকজ আমার মনে হয় তুমি একটা কমিউনিটির জন্য, আমি যদি পার্টিকুলারলি বলি, ভীষণ একটা বড় ফেস, বিকজ ইউ গিভ দেম পাওয়ার। No, I don't give. I'm not the voice of that community at all. They consider me to be an inspiration. They've told me a number of times, if you are talking about the LGBTQIA++ community, then of course I've inspired a few. But I'm a voice for a larger diaspora. এই যে কলেজের মেয়েরা আমায় লিখে পাঠায়, কালকে খুব মজার কথা, তুই খুব মজা পাবি। কালকে কেউ আমার প্রশংসা করছিল, আমাকে জিজ্ঞেস করছিল, আমি আপনাকে, মানে দে নিউ, মানে দে ওয়ার, অফকোর্স আই নো আই ক্যান বি ইন্টিমিডেটিং। আমাকে জিজ্ঞেস করলাম, আমি কি আপনার পাশে বসে একটা ছবি তুলতে পারি? আমি তার দিকে, মেয়ে পাশে বসেছিল, মেয়েটাকে বললাম, দেখেছিস, men need so many permissions. আরে মেয়েলি পুরুষ কি হবে তার? এই আহাটা কাকে করা, প্রথম ইন্টারভিউতে আমি কয়েকটা কথা বলি, এই আহাটা যে আসলে কাকে করা হচ্ছে সেটা খুব গড়বড়ের জায়গা। তবু সেখান থেকে তুমি ভীষণ স্ট্রং, এবং তুমি তোমার জায়গা থেকে ভীষণ ফার্ম। আমি খুব ফার্ম। আমার ভালনারেবিলিটিও, আমার দুর্বলতাও আছে। আমি অনেকগুলো ব্যাপারে দুর্বল। আমি আমার মা বাবার, বিশেষ করে আমার মায়ের মৃত্যু শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। সেটা নিয়ে আমাকে মাঝে মাঝেই বিপর্যস্ত হতে হয়। আমি আমার থেরাপিস্টের কাছে যাই। আমার 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 নির্বাচিত আত্মজন যারা, চোজেন ফ্যামিলি, তাদের কাছে যাই।
কিন্তু সেটাই তো জীবন, বিষাদ তো থাকবেই। বিষাদ ছাড়া কি আর, মানে অতল বিষাদ থাকবে, অতল গভীর বিষাদ থাকবে। সেখান থেকে কখনো কাজ সেরে ফিরে দিনের শেষে মনে হয় না যে একজন সঙ্গী থাকলে ভালো হতো, বা যদি থাকতো? রাইট, একটা সময় মনে হতো, এখন আর হয় না। আই লাভ মাই স্পেস। কি ভয় পায় কাউকে ভালোবাসতে? একটু একটু পায়, অস্বীকার করব না। তাই ডিফেন্সটা ভীষণ স্ট্রং, দ্য গার্ডস আর আপ অলওয়েজ। সো আই এম লিটল কেয়ারফুল নাও। I don't openly wear my heart on, I do wear my heart on my sleeves, but not very openly. কিন্তু আমার দুষ্টু বান্ধবীরা মনে করে যে এই তো তোর মুখটা দেখে বোঝা যাচ্ছে তুই বিরক্ত হচ্ছিস, এই তো তোর মুখটা দেখে মনে হচ্ছে তুই অসম্ভব বিমোহিত কাউকে একটা দেখে। সে তো থাকবেই, বাট আই কিপ মাই গার্ডস আপ। লুক অনুষ্কা, আই হ্যাভ স্লেপ্ট উইথ আ লট অফ মেন। আমার সেটা নিয়ে কোনো মোরালিটির অসুবিধে নেই, বাট আই ওনলি লাভড আ ফিউ and I'm happy about that, if they have loved me back ever. কারোর গিনিপিগ, কারোর রিসাইকেল বিন হয়ে আমি থাকবো না। ওইটাই আমার ফার্মনেস, ওটুকুই আমার বড় শক্তির অন্তর্গত আরেকটু বড় শক্তি, যে আমি পাপস হয়ে কারো জীবনে থাকবো না। মেন ফ্রেন্ডস ইন মাই লাইফ হাতে গোনা ওই 4-5 জন, কিন্তু আমার বান্ধবীরা আমার জীবনের একটা বিরাট বড় জায়গা। দে হ্যাভ এমব্রেসড মি অ্যান্ড লাভড মি অলওয়েজ। সো ইয়েস, কন্ট্রাডিকশন না থাকলে জীবন হবে? এই যে বললাম কন্ট্রাডিকশন, বিষাদ। একটা ছোট্ট ট্রেড সিক্রেট বলি, এটা আমি এখনো কোথাও বলিনি। তোকে ভালোবাসি তাই বলে ফেললাম, মানে বলে ফেললাম না, বলবো সিদ্ধান্ত নিলাম। বইটাতে কি থাকবে সেটা এক্ষুনি বলবো না, তবে এবার এটা লেখা বেরোবে আমার, মানে একজন, মানে এটা আমার সম্পূর্ণ আমার মেয়ে, মানে আমার মেয়ে, আমার লাইফ ফোর্স, আমার ম্যানেজারও বলতে পারিস, সব কিছু মেহেন্দির উৎসাহতেই হবে, কিন্তু বইটা বের হবে। তবে বইটা খুব বিধ্বংসী কিছু বই নয়, ইটস ওকে, it's not going to be, I know the next question. Are you writing a biography, an autobiography? No, it's not an autobiography, not at all. It's going to be very interesting. একটা রসদ চাই, আমি যদি কাউকে রসদ দিই তাহলে তো ভালোই, সেটা যদি অন্তত আমার নামও হয় তাতেও তো ভালো। সোহাগ দিকে সারা জীবন সোহাগ দা শুনতে হয়েছে, কারণ গলাটা কর্কশ তাই। আসলে কি জানিস তো, মানুষের যা নিয়ে চিন্তা করা উচিত তারা তা করে না, উদ্ভট জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে। তবে ঠিক আছে, নবরসের মধ্যে একটা রস তো অদ্ভুতম, অদ্ভুত রস, এটা নয় অদ্ভুত, এটা অদ্ভুত বলেই গণ্য করি। জীবনে একটা মানুষ কেন রেপ করে বলতো? না, সেক্সুয়াল প্লেজার নয়, ইটস পাওয়ার, ইটস পাওয়ার, শক্তি। যেখানে দেখছে শক্তি অসম, প্রবলেম। রেপ ইজ এ পাসপোর্ট। যৌন অভিলিপ্সা শুধু নয়, না, ভুল। সো yeah, that's about it. সেখান থেকে দেখতে গেলে তো এটাও বলা যায় যে বিয়ের পরে, যেটা আমরা জানি যে Marital rape. হ্যাঁ, ম্যারিটাল রেপ আমরা বলছি, কিন্তু সেটাকে তো মানে সেটার তো আইনে কিছু নেই, বাট উই আর স্পিকিং দ্যাটস ম্যারিটাল রেপ। তো সেটা নিয়ে কটা মানুষ কথা বলতে পারে? ঋতুপর্ণ ঘোষ দহনে বলেছেন, হ্যাঁ একদম একদম বলেছেন, আরও ছবি আছে যেখানে বলা হয়েছে। আমি না ম্যারিটাল রেপ নিয়ে কি বলবো আমি ঠিক জানি না, বিকজ রেপ শব্দটার মধ্যেই তো একটা বর্বরতা লুকিয়ে আছে, ওটাই তো কেন্দ্র শব্দ। বিয়ের পর আর বিয়ের আগে এইটুকুই তো যা পার্থক্য।
পুরুষদেরও তো রেপড হতে হয়, শুধু তো মেয়েদের নয়। সো ইয়েস, I've only one thing to say. প্রচুর আইন প্রণয়ন করা যায়, অনেক নিয়ম সিদ্ধ করা যায়, নিশ্চয়ই সে তো করতেই হবে। মানুষের মনোবৃত্তি কি আর রাজনীতি দিয়ে হয় পরিবর্তন? এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউডে আমরা দেখছি আর্টিস্টদেরও ডিম ছোড়া হচ্ছে এবং কাদা ছোড়া হচ্ছে। এরকম একটা পরিবেশ, এরকম একটা সিচুয়েশন টলিউডের জন্য কতটা খারাপ? কারণ আমরা জানি আর্টিস্টদের পর্দায় দেখব, সিনেমা হলে দেখব, তাদেরকে মানুষ এভাবে রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে, কি বলতে চাই? খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, রাগ উগড়ে দেওয়া, ওটাই হলো। আমি সেদিন আমার এক বন্ধুকে বলছিলাম, the amount of rage that the erstwhile political party has left behind is enormous. এই রাগ উগড়ে দিচ্ছে মানুষ, আমি আমার জন্মাবধি দেখিনি। I haven't seen this in my whole life. আমি তো কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এখন বিজেপি। তোমায় দেখিনি কেন কোনোদিন কোনো দলে? আমি কি করব বল দিয়ে দলে? আমার অফার পেয়েছি আমি 2 বার, যাই। গ্ল্যামার will not be more important than development. সরি, আগের সরকারের কাছে গ্ল্যামারটা উন্নয়নের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল। একটা কথা বলে শেষ করি, মানুষের জীবনে অন্য মানুষ যদি থাকে, সে যেন তার ক্রাচ না হয়, এটুকু আমি বলতে পারি। রাজনীতির রং শিল্পের আঙিনায় যতবার এসছে, গন্ডগোল হয়েছে। তোমার পলিটিক্যাল ইথস তুমি তোমার কাজের মধ্যে দিয়ে প্রকাশ করে দাও, দ্যাটস ফাইন, তার চর্চা হতে পারে। তোমার পোশাকে যেন রংটা না লাগে, তাহলে মানুষ তোমাকে শ্রদ্ধা করবে না, করুণা করবে। তোমার মনে হবে আহা বাহা করছে, করুণা করছে, বুঝতে পারছো না। দ্যাটস ইট। শেষ করবো গান দিয়ে। একটা গান না দিয়ে তো শেষ করা অসম্ভব, আমার গলাটার অবস্থা দেখেছিস? এত সিরিয়াস আলোচনা আমরা একটুখানি মিষ্টি গান। মিষ্টি? আচ্ছা, এই ভয়ঙ্কর বদমাইশ মেয়ে, দাঁড়া। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসাঘরে, আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার।
যে জলসাঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসাঘরে। এর চেয়ে ভালো শেষ হতেই পারে না। এবারে খারাপ গলায় গলা, একদমই না গো। র্যাভেজড গলা। একদম না। থ্যাংক ইউ সো আপনারা মাচ। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। কেটিভির সমস্ত দর্শক শ্রোতাদের, বন্ধুদের আমার একটাই বার্তা, আপনারা মনুষ্যত্বের প্রকাশ করতে কখনো পিছপা হবেন না। আর মনে রাখবেন রবীন্দ্রনাথের সেই অমোঘ কথাটি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসমদহে। অন্যায়ের প্রতিরোধ করবেন নিজের মতো করে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় সূর্য অধিকারীর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।